খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করতে কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 টাকা কেজি দরে হতদরিদ্রদের দেয়া হবে মাসে 30 কেজি চাল। প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে শুরু হয়েছে ঘরে ফেরা। ভোর থেকেই রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, সবার মধ্যেই আনন্দের আমেজ। পশু কোরবানির জন্য নির্দিষ্ট স্থানগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস জনপ্রতিনিধিদের। এবারও গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষায় হাটে থাকছে বিশেষ ব্যবস্থা। বছর জুড়ে খামারগুলোতে রাসায়নিক ব্যবহার বন্ধের তাগিদ পরিবেশবিদদের। এবং এবার হাজিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার। অতিরিক্ত 17,000 নিরাপত্তা কর্মী মোতায়েন। অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কায় 109টি চেক পয়েন্ট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য 10 টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে কুড়িগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হবে। খাদ্যবান্ধব এই কর্মসূচির আওতায় বছরের 5 মাস প্রায় 50 লক্ষাধিক জনগোষ্ঠী এ সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবার 10 টাকা দরে মাসে সর্বোচ্চ 30 কেজি চাল নিতে পারবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলার থানারহাট AU পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ সময় কাটাতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। এজন্য ভোর থেকেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। এর মধ্যে অনেকে কাঙ্ক্ষিত ট্রেনে রওনা হয়েছেন গ্রামের পানে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আগাম টিকিট সংগ্রহের যুদ্ধ শেষে আজ শুরু হয়েছে ঈদের ট্রেন যাত্রা। সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেন শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে। তবে আজ ঘরমুখো মানুষের চাপ কম থাকলেও আগামীকাল থেকে যাত্রীর চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সড়কপথে যানজট ও বিভিন্ন ঝামেলা এড়াতে আগে থেকেই অনেকে পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন। এদিকে ঘরমুখো মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে উৎসাহ উদ্দীপনা। ঈদ করবো, দেখা হবে, সব আত্মীয় স্বজন থাকবে, কুরবানি দিব, অনেক মজা করবো, আনন্দ করবো, ভাই বোনরা আছে, খেলাধুলা করবো। দাদু বাড়ি যাচ্ছি ঈদ করতে, যে ঈদ করে আবার এসে করবো। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, তো আমার ফ্যামিলি ছেড়ে যাচ্ছি, আবার নতুন ফ্যামিলিতে জয়েন করতে যাচ্ছি, এর জন্য অনেক বেশি ভালো লাগছে। সব ট্রেনেই যথাসময়ে ছেড়ে গেছে ঢাকা থেকে। আশা করি অন্যান্য বছরের নয়, এবারও মানুষ সুশৃঙ্খলভাবে যেভাবে টিকিট কেটেছে এবং সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে গাড়িতে আরোহণ করবে এবং গাড়িতে যাবে। এবার হজ পালনে হাজিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। এজন্য নিয়মিত নিরাপত্তা বাহিনীর সঙ্গে অতিরিক্ত 17,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে 3,000 আধুনিক যানবাহন। অনুমতি ছাড়া হজের নামে আগত ব্যক্তিদের পবিত্র নগরী মক্কায় প্রবেশের অনুমতি দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কার চারপাশে 109টি চেক পয়েন্ট বসানো হয়েছে। 9 সেপ্টেম্বর শুরু হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা নগরীতে সোমবারের উদ্ধার তৎপরতার মহড়ার দৃশ্য এটি। অগ্নি নির্বাপন ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে অনুশীলন করছে নিরাপত্তা কর্মীরা। হজের মৌসুমে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকেই সর্বোচ্চ গুরুত্ব সৌদি কর্তৃপক্ষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও হজের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করতে মক্কা ও মদিনার নিরাপত্তা কর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। মক্কার সম্মানিত মেহমানদের সেবায় সকল প্রস্তুতি শেষ হয়েছে। হাজিদের আগমন ও ফেরত যাওয়া পর্যন্ত তাদের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দিতে আমরা খুবই সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ। এটা এমন একটা বিষয় যাতে কোনো অবহেলার অবকাশ নেই।
গত বছর হজের সময় পদদলিত হয়ে নিহত হন 7 শতাধিক হাজি। সেই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরো সুসংহত করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মক্কা ও মদিনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের নির্মাণ কাজ হজের কার্যক্রম শুরুর আগেই শেষ করার নির্দেশ দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল্লাহর ইচ্ছায় গেল বছরের চেয়ে এবারের প্রস্তুতি অনেক ভালো। প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পেতে পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের মেডিকেল সার্ভিসকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। একটি তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদান ও অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পৌঁছানো, আর দ্বিতীয় অংশে রয়েছে সচেতনতা সৃষ্টি ও স্থান পরিবর্তন ও আরেক জায়গায় সরে যাওয়ার ক্ষেত্রে আগেভাগেই সতর্ক করা। 2015 সালের পদদলিতের ঘটনায় নিহত হাজিদের বেশিরভাগই ছিলেন ইরানের নাগরিক। সৌদি কর্তৃপক্ষ ইরানের হজ যাত্রীদের যথাযথ নিরাপত্তা ও সম্মান প্রদানে ব্যর্থ হয়েছে এমন অভিযোগে ইরানের নাগরিকরা এবারের হজ পালন থেকে বিরত আছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক বিবৃতিতে বলেছেন, রিয়াদের দমনমূলক আচরণের কারণে মুসলিম বিশ্বের হজ ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণের বিষয়টি এখন বিবেচনার সময় এসেছে। তবে এই দাবিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। এই সময়ের বাণিজ্যে আরো থাকছে। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের হোটেল মোটেল, সতর্ক অবস্থানে টুরিস্ট পুলিশ। আসন্ন ঈদে পশু কোরবানির জন্য নির্দিষ্ট স্থানগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন নগরবাসী। তারা বলছেন, গত বছর নানা সমস্যার কারণেই অনেকেই সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি করেননি। তবে জনপ্রতিনিধিরা বলছেন, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা চলছে। রক্তসহ অন্য বর্জ্য দ্রুত পরিষ্কারের পদক্ষেপ নেওয়া হবে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। দেশের অন্যান্য জায়গার মতো ঢাকার দুটি সিটি কর্পোরেশনও 2015 সালে প্রথমবার নির্দিষ্ট জায়গায় পশু কোরবানির ব্যবস্থা করে। কোরবানির পশু ও মাংস নিয়ে যাতায়াত, নিরাপত্তা, মাঠের পরিবেশ সহ বিভিন্ন কারণে ওই বছর সব এলাকায় উল্লেখযোগ্য সাড়া পায়নি কর্তৃপক্ষ। এবছর কোরবানির ঈদের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সমতল মাঠে তাৎক্ষণিকভাবে রক্ত ও অন্যান্য বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বেশ উদ্বিগ্ন অনেকেই। পুরোটাতে আসলে শামিয়ানা থাকে না, একটু সাইড দিয়ে যদি গর্ত করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে মাঠটাও পরিষ্কার হয়ে যায়। অনেকবার কোরবানি দেওয়া যায় এবং অনেকগুলো গরু এখানে ফেলা যায়, তাহলে আমরা এই যে ভোগান্তিতে পড়েছিলাম গেল বছর, এই ভোগান্তি থেকে আমরা লাঘব পাবো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 208টি ও দক্ষিণে 285টি জায়গা নির্ধারণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অনেকটাই কম বলে মন্তব্য সংশ্লিষ্টদের। অনেক ওয়ার্ডে খোলা জায়গা একেবারেই না থাকায় মূল রাস্তা বা গলিপথে ভরসা। এক্ষেত্রে জনপ্রতিনিধিরা বর্জ্য ব্যবস্থাপনার দিকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান। যাদের গ্যারেজ আছে গাড়ি পার্কিং এ, ওনারা গ্যারেজগুলোতে কোরবানি করবেন এবং বিভিন্ন ব্লক রুট আছে, এগুলাতে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যম থেকে আপনার ঈদের কুরবানি করার জন্য কিছু প্যান্ডেল তৈরি করব। এবছর 18 বছরের নিচে কাউকে দিয়ে পশু কুরবানি না করানো, নগর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় প্রতিটি স্থানে পর্যাপ্ত কসাই রাখা এবং মাঠে ড্রেনের ব্যবস্থাও করা হবে। কমিটি করে আমরা মিটিং করছি গলিতে গলিতে, পরিচ্ছন্ন কর্মীরা পর্যাপ্ত থাকবে এবং ব্লিচিং পাউডার থাকবে যখন তাৎক্ষণিক যায় পরিষ্কার করা যায়, এবং আমরা ব্যাগ বিতরণ করা স্টার্ট করছি। পরবর্তী বছর থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে মাংস পরিবহনের ব্যবস্থা করা হবে বলে জানান জনপ্রতিনিধিরা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে এবারও হাটে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষায় থাকছে বিশেষ ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে 1000 টিম কাজ করবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। তবে বছর জুড়ে খামারগুলোতে নজরদারি করা না হলে রাসায়নিক ব্যবহার করে পশু মোটাতাজাকরণ প্রক্রিয়া রোধ করা যাবে না বলে মত পরিবেশবিদদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে উৎপাদিত বেশিরভাগ গবাদি পশুই বিক্রি হয়ে থাকে ঈদুল আজহায়। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত গড়ে উঠছে ছোট বড় অনেক খামার। তবে কিছু অসাধু কৃষক ও ব্যবসায়ী ভারতীয় নিষিদ্ধ ওষুধ প্রয়োগ করে গরু মোটাতাজা করে থাকে। এই ওষুধ প্রয়োগের ফলে পশুর কিডনি, ফুসফুস ও লিভার যেমন নষ্ট হয়, তেমনি এসব পশুর মাংস খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানুষ। সরকার যদি সহযোগিতা করে যে আপনি মোটাতাজা করেন, এই পদ্ধতিতে এই খাওয়ায় করেন, গভর্নমেন্ট যদি ওপেন করে দেয় জিনিসটা, শুধু তাদের কৃষি বিভাগের বা পশুপালন বিভাগের হাতে না রেখে, তাহলে মানুষ সেটা করতে পারে।
কিন্তু মানুষকে একটু ট্রেন আপ করে দেওয়া দরকার, সরকারের এটাও একটা কাজ। ক্ষতিকর ওষুধ প্রয়োগ করা এমন পশু শনাক্তে এবছর পশু হাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 1000 টিম কাজ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। যারা এটা পর্যবেক্ষণ করবে এবং ওই যে প্রাণীগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে তারা, এর সঙ্গে ডাক্তারও থাকছে কিন্তু, এবং প্রত্যেকটা মার্কেটে বা প্রত্যেকটা মানে চলাচলের ইম্পর্টেন্ট জায়গাগুলিতে আমাদের নজরদারি থাকবে। প্রশাসনও এ বিষয়ে কিন্তু নজরদারি করবে। তবে সরকারি জনবল কম থাকায় সার্বিক তদারকিতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ পরিবেশবিদদের। ঈদের 1 মাস 2 মাস আগেই এলাকা প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান মেম্বারদের বলে দেওয়া হোক যে তোমরা ভলান্টিয়ার দাও, আমরা সমস্ত বাজারগুলিতে আমরা দেখবো বা কিভাবে কি ধরনের গরু আসতেছে। গবাদি পশু পালনে অনৈতিক কার্যক্রম বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি খামারিদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প 2021 সালে $50 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। তবে এজন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে সরকারকে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে একটি বেসরকারি টেলিভিশন আয়োজিত বস্ত্র শিল্পের আধুনিকায়ন শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় শিল্প খাতে গ্যাস বিদ্যুতের চাহিদা মেটাতে জ্বালানির নীতিমালা তৈরির তাগিদ দেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি সিদ্দিকুর রহমান। আর লক্ষ্য অর্জনে পোশাক খাতে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উপর জোর দেন অর্থনীতিবিদ ডক্টর নাজরিন আহমেদ। অনুষ্ঠানে পোশাক শিল্প সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তরুণদের কর্মমুখী করা গেলে তারা জঙ্গিবাদের চর্চা থেকে সরে আসবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় গ্রামীণ ফোন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় হতাশ না হয়ে নিজেদের মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। তারুণ্যের শক্তিকে আমরা বিজয়ী দেখতে চাই, ফ্রাস্ট্রেটেড হবেন না, মনে রাখতে হবে আমরা যত হুজুটি খাই আমরা কিন্তু আমাদের গন্তব্যে ঠিকই পৌঁছে যাব, এবং আমাদের সহযোগিতা যতটুকু লাগবে সেটুকু দিতে আমরা সর্বদাই প্রস্তুত। আমাদের এখন কাজ হচ্ছে আপনাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এবং এই যে এতগুলো নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আপনারা হাজির হচ্ছেন, এগুলোর জন্য বাজার সৃষ্টি করা। ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় দিনাজপুরে ছোট বড় অসংখ্য পশুর খামার গড়ে উঠেছে। কোরবানি ঈদকে সামনে রেখে জেলার 13টি উপজেলার খামারে খামারে গরু মোটাতাজা করা হচ্ছে। এদিকে মানবদেহের জন্য ক্ষতিকর নয় এমন পদ্ধতিতে পশু হৃষ্টপুষ্ট করার পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের 2টি করিডোর দিয়ে ভারতীয় গরু আসা বন্ধ হওয়ায় দেশি গরুর চাহিদা বেড়ে গেছে। ফলে জেলায় গড়ে উঠেছে ছোট বড় প্রায় 7,500 পশুর খামার। জেলা প্রাণী সম্পদ বিভাগের মতে কোরবানিকে সামনে রেখে খামারিরা লাভের আশায় 1,16,000 গরু মোটাতাজা করেছে। তবে এবার সবচেয়ে ভালো দিক প্রাকৃতিকভাবে ঘাস, খৈল, ভুসি ও খড় খাইয়ে গরু মোটাতাজা করা হচ্ছে। সামনে কুরবানিতে লাভবান হতে পারবো যদি ইন্ডিয়া থেকে কোনো গরু না আসে। আমরা এখানে 100টা গরু আছে, 30টার মতো আমরা কামালে আছি। ইনজেকশন ট্যাবলেট এটা ব্যবহার করি না, গুড়া চোপড় খোল এগুলা খিলাই, দেশি ঘাস খিলাই। খামারিদের দাবি ভারত থেকে গরু না আসলেও কোরবানির পশুর অভাব হবে না। খাদ্যের দাম যদি কিছু সহনশীল পর্যায়ে থাকে তাহলে মোটাতাজাকরণ প্রকল্প অবশ্যই লাভজনক হইবে। ভারত থেকে গরু না আসাতে আমি মনে করি ইনশাল্লাহ আমাদের দেশে কুরবানি গরু কোনো অভাব হবে না। আর প্রাণী সম্পদ বিভাগ বলছে এখানকার খামারিরা স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও গরু সরবরাহ করতে পারবে। প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল সংখ্যক খামারি গরু হৃষ্টপুষ্টকরণ করে যাচ্ছে। স্থানীয় চাহিদা মেটানোর পরেও এখান থেকে বিপুল সংখ্যক প্রাণী দেশের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন এলাকায় গরুগুলো সরবরাহ করে থাকে। জেলার প্রাণী সম্পদ বিভাগের মতে দিনাজপুর অঞ্চলে এবার 83,000 গরুর চাহিদা রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। অব্যাহত লোকসানের মুখে চামড়া ব্যবসা থেকে সরে এসেছেন খুলনার অনেক ব্যবসায়ী। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো চামড়া কেনার কোনো প্রস্তুতি নিতে পারেননি তারা। ট্যানারি মালিকদের কাছে বিপুল অঙ্কের টাকা বকেয়া, মূলধন সংকট ও ব্যাংক ঋণ না পাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তরিকুল ইসলামের রিপোর্ট। সারা
বছর অল্প স্বল্প ব্যবসা করে বড় লাভের জন্য ঈদুল আজহার দিকে তাকিয়ে থাকেন খুলনার কাঁচা চামড়া ব্যবসায়ীরা। কুরবানির পর মাঠ পর্যায় থেকে ক্রয় করে খুলনার ব্যবসায়ীরা রাজধানীর ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেন পশুর চামড়া। কিন্তু ট্যানারি মালিকদের কাছে পাওনা রয়েছে বিপুল অঙ্কের টাকা, ফলে পুঁজি সংকটে পড়েছেন তারা। ব্যাংক থেকেও কোনো ঋণ পায় না কাঁচা চামড়া ব্যবসায়ীরা। এই অবস্থায় বিপর্যয়ের মুখে পড়েছেন তারা। পাটিপত্র দিয়ে টাকা পয়সা দেবো কিভাবে, মাঝনের কাছ থেকে টাকাটা আনবো কিভাবে, যে বকেয়াটা পড়ে আছে শিল্প কারখানায় ট্যানারিতে, তারা এখনো আমাদের কোনো দেওয়ার নামই নেই। আমাদের অবস্থা এই যে আমরা এখন শ্রমিকের বেতনের টাকা দিতে পারতেছি না। কুরবানির সময় আসলে টাকা 10-20টা লেবারের প্রয়োজন হয়, আমাদের খুব কষ্ট করি তাদের ম্যানেজ করতে, এবং তারা বলে খুলনা তো চামড়া ব্যবসা নেই, চামড়া শিল্প ধ্বংস, তা আপনাদের ওখান থেকে লাভ কি, আমাদের তো পেট চলে না। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, খুলনার কাঁচা চামড়া ব্যবসার নিয়ন্ত্রণ চলে গেছে ফড়িয়া ও কসাইদের কাছে। কিছু ফরিয়া আছে, তারা এই মানে অল্প বিস্তর 10, 15, 20, 50 পিস চামড়া কিনে তারা এখন প্রায় না হলে 15-20 জন চামড়া লাভ হয়েছে। কিন্তু অরিজিনাল চামড়ার ব্যবসায়ী যারা আছে, যারা দীর্ঘদিন ধরে 50-60 বছর ধরে চামড়া ব্যবসা করছে, তারা দেউলিয়া হয়ে গেছে, তারা ধ্বংসে তার প্রান্তে চলে গেছে। এদিকে ব্যবসায়ী নেতারা খুলনার কাঁচা চামড়া ব্যবসায়ীদের কথা বিবেচনা করে দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। চামড়া রক্ষণ করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। ছোট ব্যবসায়ী যাতে টাকাগুলো ঠিক মতন পায়, তারা এবার চামড়াগুলো কিনে ট্যানারিতে দিতে পারলে বৈদেশিক মুদ্রা সরকার অর্জন করতে পারবে। খুলনা নগরীর শেরেবাংলা রোড, খালিশপুর, দৌলতপুর ও ফুলবাড়ি গেট এলাকায় চামড়া ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে 30টি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঈদুল আজহার ছুটি থেকে কক্সবাজারে শুরু হচ্ছে প্রতীক্ষার পর্যটন মৌসুম। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল ও বার্মিজ মার্কেটগুলো। আর পর্যটকদের বাড়তি নিরাপত্তার জন্য ব্যবস্থা নিচ্ছে ট্যুরিস্ট পুলিশও। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দীর্ঘ এই সৈকতে ঈদের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। তাই পর্যটকদের আনন্দ আরো বাড়িয়ে দিতে পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল, রিসোর্টগুলো সাজছে নতুন সাজে। পর্যটকদের নানান সুযোগ সুবিধা দিতে যাবতীয় প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। বসে নেই বার্মিজ দোকানের ব্যবসায়ীরাও, তারাও দোকানকে নতুন সাজে সাজাতে ব্যস্ত। ঈদের পরে আমাদের এখানে পর্যটকের আগমন ঘটবে, সেভাবে আমরা প্রস্তুতিটা নিয়েছি। আগের পুরনো মাল ছিল সবগুলো ফেলে দিয়ে এখন নতুন, যেগুলো নতুন নতুন ডিজাইনের মাল সবগুলো নিয়ে আসছে। রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট সবকিছুর একটা যাতে নতুন লুক আসে, তো ওইভাবেই আমরা সাজাচ্ছি। যারা গেস্ট আসবেন এখানে তারা যাতে মজা করতে পারেন, এই প্রস্তুতিটুকু চলছে। হোটেল মালিক সমিতি বলছে, পর্যটকদের কাছে ঈদের ছুটিকে আনন্দময় করে তুলতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করব ঈদে এবং ঈদের পরে যারা আসবে কক্সবাজারে, তাদের এখানে আগমনটা আনন্দময় হবে। এদিকে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, পর্যটকদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচ এলাকার প্রত্যেকটা পয়েন্টে আমরা সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করব, পাশাপাশি কন্ট্রোল রুম স্থাপন করব 3টাই পুলিশ বক্স। সেখান থেকে সতর্কতামূলক প্রচারণা সহ দিক নির্দেশনা প্রদান করা হবে। পর্যটন শহর কক্সবাজারে 1/2 তারকামানের হোটেল, ছোট বড় 1.5 হোটেল ও মোটেল এবং 2 গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট রয়েছে। আর বার্মিজ মার্কেট রয়েছে 12টি। সময় সংবাদ, কক্সবাজার। কোরবানির বর্জ্য অপসারণে 48 ঘন্টা সময় নিলেও ঢাকা দক্ষিণের মাঠ পর্যায়ের কর্মীদের হাতে নেই প্রয়োজনীয় উপকরণ। মঙ্গলবার দুপুরে নগর ভবনে কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে মেয়রকে কাছে পেয়ে এমন অভিযোগই করলেন মাঠ কর্মীরা। 2-1 দিনের মধ্যেই এসব সরবরাহের আশ্বাস দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি রাজধানীর পশুরহাটে দিনের বর্জ্য দিনে পরিষ্কারের নির্দেশনা দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিদিন গড়ে 2 থেকে 2,500 টন বর্জ্য উৎপন্ন হয়। কোরবানির 3 দিনে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় 18 থেকে 20,000 টনে। এই বর্জ্য অপসারণে প্রতি বছরই রীতিমতো হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় দ্রুত মাঠ পর্যায়ে কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দিল ডিএসসিসি। পাশাপাশি হাটের ক্ষেত্রে দেয়া হয় দিনের বর্জ্য দিনে পরিষ্কারের নির্দেশনা। সরঞ্জামাদির কথা বললেন, বেলচা, গাড়ি, শলা, এগুলো ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে। 14টি জায়গায় আমাদের কুরবানির হাট অনুষ্ঠিত হবে, সেখানে প্রচুর পরিমাণ বর্জ্য চলে আসবে। সেই বর্জ্যটি আমরা চাচ্ছি প্রতিদিনকার বর্জ্য প্রতিদিন আমরা পরিষ্কার করব। কারো অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মেয়র। যে কাজ করবে তাকে আমরা অবশ্যই পুরস্কৃত করব, কিন্তু যে কাজ না করবে তার বিরুদ্ধে আমরা অবশ্যই
অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। 48 ঘন্টার মধ্যে এই বর্জ্য আমরা পরিচ্ছন্ন করে প্রমাণ করে দেব আমরা যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করি ইনশাআল্লাহ। পাশাপাশি নাগরিককেও সচেতন হবার আহ্বান জানালেন সাইদ খোকন। মানুষের প্রতিষ্ঠিত যে রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এলেঙ্গাহাটি কুমরুল রংপুর মহাসড়ক 4 লেন উন্নীতকরণ প্রকল্প সহ 12,894 কোটি টাকার 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের 8ম একনেক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে এলেঙ্গা হাজি কুমরুল রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 11,881 কোটি টাকা। এ প্রকল্পে এডিবি ঋণ দেবে 9,339 কোটি টাকা। এছাড়া প্রকল্পের মধ্যে রয়েছে বেসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী স্থাপন প্রকল্প, বেসিক শিল্পনগরী রাউজান প্রকল্প এবং রংপুর আবহাওয়া রাডার উন্নয়ন প্রকল্প। জুলাই মাসে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ ছিল 5.40%। এই মাসে সেটা কমে দাঁড়িয়েছে 5.37%। এলেঙ্গা হাটি কামরুল এবং রংপুর মহাসড়ক এই নামে এটা পরিচিত। এটি আমাদের 5টি জেলাকে টাচ করবে এবং 14টি উপজেলা। 190 কিলোমিটার আমাদের রাস্তাটি দৈর্ঘ্য। আমাদের এটি একটি আধুনিক রাস্তা হবে, আন্তর্জাতিক মানের। চায়না, ভারত এবং আমাদের ভুটান, নেপাল সবার সাথে কানেক্টিভিটির জন্য মিয়ানমার সহ তাদের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড আমাদের মেনটেন করে এই রাস্তাগুলো করতে হচ্ছে। চট্টগ্রামের আসাদগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে 1,500 কেজি শুটকি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাতকরণ ও রং মেশানোর কারণে এসব শুটকি জব্দ করা হয়। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে কারাদণ্ডাদেশ ও আর্থিক জরিমানা করা হয়েছে। গতকাল আসাদগঞ্জের শুটকিপট্টি এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসব শুটকিতে বিভিন্ন রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছিল বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যা থেকে ক্যান্সার হতে পারে বলেও জানান তিনি। এই ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে 8 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে একজনকে 1 লক্ষ টাকা ও অপর 3 জনকে 80,000 টাকা জরিমানা করা হয়েছে। এই শুটকিটা খেলে শরীরে বিভিন্ন রকমের অসুখ হবে, কারণ এখানে তারা একদম ড্রেনের পাশে স্বেচ্ছাতে কাদার মধ্যে তারা এই জিনিসগুলো শুকাচ্ছিল। তো এই অপরাধে আমরা মোটামুটি প্রায় 1500 কেজির মতো শুটকি মাছ আমরা জব্দ করেছি এবং আমরা 4 জনকে আসামিকে আমরা প্রত্যেকে একজনকে আমরা দিয়েছি আপনার প্রত্যেকে 8 মাস করে জেল এবং একজনকে 1 লাখ টাকা জরিমানা এবং বাকি 3 জনকে 80,000 টাকা করে জরিমানা করেছি। জমি কেনা থেকে শুরু করে শিল্প কারখানা স্থাপনে নানা প্রশাসনিক জটিলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে দেশে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্রিটেন প্রবাসীরা। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে পড়ে থাকা প্রবাসীদের বিপুল পরিমাণ অলস টাকা দেশের উন্নয়নে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে সরকারি উদ্যোগ বাড়ানোর কথা বলছেন তারা। বিস্তারিত দেখুন লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটেনে এমন অনেক প্রবাসী আছে যারা দেশে কিছু জমি কিনেছিলেন, তবে তা এখন দখল করে রেখেছে স্থানীয় সন্ত্রাসীরা, যা ফেরত পেতে তাদের ধর্ণা দিতে হচ্ছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে। আমার দেশে কিছু জায়গা ছিল, দুর্বৃত্তরা দখল করে নিয়েছে। আমি স্বরলিপিটা দিয়েছি যাতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমার এই সম্পত্তিটা যাতে আবার ফেরত পাইতে পারি। কেবল ফলিক চৌধুরী নয়, এমন ভুক্তভোগী হাজারো প্রবাসী। দেশে বিনিয়োগের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে এসব অভিযোগের সুরাহা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী ব্যবসায়ীরা। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের একটা অমূল্য সম্পদ। এই সম্পদকে যদি তারা সাপোর্ট না দেয়, এই সম্পদকে যদি তারা সহযোগিতা না করে, এই সম্পদকে যারা ধরে রাখতে না পারে, তাহলে ক্ষতিটা হচ্ছে সরকারের। একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি। এই সমাধান করার কারণটা হচ্ছে একটাই, that we have to go to the right avenue. সিলেট বলেন, যে জেলাতে ইনভেস্ট করবে সেখানে জেলা প্রশাসক আছে, পুলিশ প্রশাসন আছে, বিভাগীয় কমিশনার আছে। আমরা যারা ব্যবসায়ী আছি, চেম্বার অফ কমার্সে জড়িত আছি, আমাদেরকে বললেও আমরা সহযোগিতা করব। শিল্প খাতে বিনিয়োগের জন্য সিলেটে স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার ঘোষণার 6 বছরেও কোনো কার্যক্রমই শুরু হয়নি। সিলেটের বিভিন্ন ব্যাংকে অলস পড়ে আছে 6,000 কোটি টাকা। সময় সংবাদ, লন্ডন। বিদেশ যাওয়ার চেষ্টাকালে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে 90 জেএমবির সদস্য 2 দম্পতিকে আটক করেছে র্যাব।
এ বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে র‍্যাব 2 এর কার্যালয়ে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। তাদের আমরা তালিকা প্রকাশ করেছি এবং সর্বশেষও একটি তালিকা দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে কিছুটা তথ্য এমনও আছে যে এরকম কোনো কারণ ছাড়াই গৃহ ত্যাগ করেছে এরকম কিছু সদস্য, তাদেরও জঙ্গিবাদের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে এরকম তথ্য আমাদের কাছে ছিল। এবং সেই প্রেক্ষিতেই গত 20 তারিখে আমাদের কাছে একটি অভিযোগ আসে যে তার পিতা একটি অভিযোগ করে যে তার মেয়েকে পাওয়া যাচ্ছে না, সেই অভিযোগটি করে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আমরা আমাদের কাছে যে সকল তথ্য ছিল এবং নতুন যে অভিযোগটা আসে অলমোস্ট খুব কাছাকাছি ধরনের ছিল, সেক্ষেত্রে আমরা কাজ শুরু করি এবং এক সময় ওই সোর্সটা নিয়ে আমরা কাজ শুরু করতে করতে একটি এই জঙ্গি সংগঠনের সঙ্গে যে কয়েকজন নারী সদস্য জড়িত আছে তাদের কিছু তথ্য পাই এবং কাজ শুরু করি। এবং ধারণা করা হচ্ছিল এবং যে সকল তথ্য ইতিমধ্যে পেয়েছি যে এই কয়েকজন সদস্য তারা দেশ ত্যাগ করবে, ইনফ্যাক্ট দেশ ত্যাগের জন্য প্রিপারেশন নিচ্ছে। সেই প্রেক্ষিতে র‍্যাব 2 এর মাধ্যমে একটি অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানটি জাস্ট আজকে সকালে সমাপ্ত হয়েছে। এই প্রথমেই যে 2জনকে আটক করা হয়, মার্জিয়া আক্তার সুমি এবং শরীফুল ইসলাম মাহমুদ। এই 2জনকে বেসিক্যালি এরা ফার্মগেটে আসার কথা ছিল আমিনুল ইসলাম নামের একজনের সঙ্গে দেখা করার জন্য এবং সেক্ষেত্রে ফার্মগেট থেকে রাতে এদেরকে আটক করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে পরবর্তী আরেকজনকে আটক করা হয় যার নাম হচ্ছে নাহিদ সুলতানা। তাকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয় তার বাসা থেকে। আমাদের কাছে যে সকল তথ্য ছিল এবং তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে সকল তথ্য পাওয়া গিয়েছে সেগুলি হচ্ছে যে এরা এই 4 জনই কিন্তু বেশ কিছুদিন যাবতই জঙ্গিবাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং এই সকল সদস্যরা সাধারণত যে বিভিন্ন পর্যায়ক্রমিক স্টেপ অতিক্রম করে একসময় যে পূর্ণাঙ্গ যে একটি গ্রুপে যখন কাজ করার জন্য সিলেকশন পেয়ে যায় তাদের যে কথিত নেতা কর্তৃক, তারা এই 4 জনই সেই গ্রুপেরই সদস্য। এবং এর মধ্যে শরীফুল ইসলাম এবং আমিনুল ইসলাম। শরীফুল ইসলাম উত্তরা একটি কলেজের প্রথম বিদেশ যাওয়ার চেষ্টাকালে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নব্যজেএমবির সদস্য 2 দম্পতিকে আটক করেছে র‍্যাব এবং এ বিষয়ে আগারগাঁওয়ের র‍্যাব 2 এর কার্যালয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত ছিলাম। বাংলাদেশ সফররত থাইল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধি দল ওয়ালটন কারখানা পরিদর্শন করছেন। সোমবার গাজীপুরের চন্দ্রায় 20 সদস্যের থাই ব্যবসায়ী প্রতিনিধি দলকে স্বাগত জানান ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কারখানা পরিদর্শনে উপস্থিত ছিলেন থাইল্যান্ড বোর্ড অব ইনভেস্টমেন্টের ডেপুটি সেক্রেটারি চোকেদে কায়সাং। এই সময় ওয়ালটন কর্মকর্তারা পণ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থার চিত্র তুলে ধরেন। বার্ষিক প্রতিভা উন্নয়ন প্রোগ্রাম সিডস ফর দ্য ফিউচার 2016 আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হুয়াওয়ে টেকনোলজিস। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কাস্টমার সলিউশন ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এক্সপেরিয়েন্স সেন্টারে এই অনুষ্ঠান শুরুর ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তৃতীয়বারের মতো বাংলাদেশকে সিডস ফর দ্য ফিউচার 2016-তে অংশ নিচ্ছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। প্রোগ্রামের আওতায় 10 মেধাবী শিক্ষার্থীদের চীনে অবস্থিত হুয়াওয়ের প্রধান কার্যালয়ে 12 দিনের শিক্ষা সফরে পাঠানো হবে। দর্শক, এবার সংক্ষেপে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট bscbd.org-তে। দর্শক, 3টি সূচকই মোটামুটি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে সকাল থেকে। এর মধ্যে ডিএসসির প্রধান সূচক এক্স 5 পয়েন্ট বেড়ে 4574 পয়েন্ট অবস্থান করছে। ডিএসসির সূর্য ইন্ডেক্স এস সেটিও ঊর্ধ্বমুখী 1107 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে এবং ডিএসসির যে বাছাই সূচক থার্ড ইন্ডেক্স 1 পয়েন্ট বেড়ে 1755 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। সকাল 10:30 লেনদেন শুরুর পর থেকে এখন পর্যন্ত 49 কোটি টাকার লেনদেন হয়েছে ডিএসসিতে। এর মধ্যে যে 133টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 47টি এবং অপরিবর্তিত রয়েছে 39টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। এখন পর্যন্ত লেনদেন হওয়া শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে 1 নম্বর স্থানে এসপিসিএল অবস্থান করছে 170 টাকা 80 পয়সা দর নিয়ে 172 টাকা সর্বোচ্চ দর। ইউনাইটেড এয়ার রয়েছে 2 নম্বর স্থানে 4 টাকা 70 পয়সা দর নিয়ে 4 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর। লাফার্জ সিমেন্ট 3 নম্বর স্থানে অবস্থান করছে 78 টাকা 70 পয়সা দর নিয়ে 78 টাকা 90 পয়সা পর্যন্ত সর্বোচ্চ মূল্যে লেনদেন হয়েছে। ডোরিন পাওয়ার রয়েছে 4 নম্বর স্থানে 72 টাকা 40 পয়সা দর নিয়ে 73 টাকা 10 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 72 টাকা। 1 মিলার ব্রেডেরুইস রয়েছে 5 নম্বর স্থানে 110 টাকা 60 পয়সা দর নিয়ে 111 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর।
ন্যাশনাল টিউবস রয়েছে 6 নম্বর স্থানে 135 টাকা দর নিয়ে, এটি হচ্ছে সর্বোচ্চ দর। বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে 7 নম্বর স্থানে 436 টাকা দর নিয়ে, 438 টাকা সর্বোচ্চ দর। অ্যাপেক্স ফুডস রয়েছে তার পরের অবস্থানে 175 টাকা দর নিয়ে, 178 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর। তারপরের অবস্থানে দেখতে পাচ্ছি আইটিসি কে 9 নম্বর স্থানে 52 টাকা 30 পয়সা দর নিয়ে, 52 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর। কেডি এস অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে 10 নম্বর স্থানে 69 টাকা 50 পয়সা দর নিয়ে, 70 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর। এরপরের অবস্থানে সিঙ্গার বিডি, কাশেম ড্রাইসেল, প্রিমিয়ার লিজিং, আলহাস টেক্সটাইল, ইসলামিক ফিন্যান্স, বিডি ফিন্যান্স, ফার্স্ট ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে 18তম স্থানে, 19 নম্বর স্থানে এমটিভি এবং 20 নম্বর স্থানে অ্যারামিড লিমিটেড রয়েছে শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে। দর্শক, এই ছিল মোটামুটি সংক্ষেপে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএ লেনদেন পরিস্থিতির খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। কুড়িগ্রামে কিছুক্ষণের মধ্যে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 10 টাকা কেজি দরে হতদরিদ্রদের দেয়া হবে মাসে 30 কেজি চাল। প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে শুরু হয়েছে ঘরে ফেরা। ভোর থেকেই রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, সবার মধ্যেই আনন্দের আমেজ। পশু কোরবানির জন্য নির্দিষ্ট স্থানগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস জনপ্রতিনিধিদের। এবারও গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষায় হাটে থাকছে বিশেষ ব্যবস্থা। বছর জুড়ে খামারগুলোতে রাসায়নিক ব্যবহার বন্ধের তাগিদ পরিবেশবিদদের। এবং এবার হাজিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার। অতিরিক্ত 17,000 নিরাপত্তা কর্মী মোতায়েন, অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কায় 109টি চেকপয়েন্ট। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।